প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি নন্দন কুমার দে, সহকারী শিক্ষক, সেন্ট ট্রিজার স্কুল, রাঙামাটি। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি থেকে আলোচনা করব। তাহলে চলো আজকের নির্ধারিত পাঠে চলে যাই। আজকে আমরা পাঠ 5 ও 6 থেকে আলোচনা করব। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি মিওসিস। এই অধ্যায়ের শুরুতে আমরা মিওসিস কোষ বিভাজন কাকে বলে তা জেনেছি। এখন প্রশ্ন হচ্ছে মিওসিস কেন হয়? মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। বৃদ্ধি ও অযৌন জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য। তাহলে জীবদেহের বৃদ্ধির জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য। যৌন জননে পুং ও স্ত্রী জনন কোষের মিলনের প্রয়োজন পড়ে। যদি জনন কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা দেহকোষের সমান থেকে যায়, তাহলে জাইগোট কোষে জীবটির ক্রোমোজোম দেহকোষের ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ হয়ে যাবে। এ বিষয়ে আমরা এরপরে জানতে পারব। মিওসিস কোষ বিভাজনে জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। ফলে দুটি জনন কোষ একত্রিত হয়ে যে জাইগোট গঠন করে তার ক্রোমোজোম সংখ্যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যার অনুরূপ থাকে। এতে নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোম সংখ্যার ধ্রুবতা বজায় থাকে। জনন কোষ সৃষ্টির সময় এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবনচক্রের কোনো এক সময় যখন এরকম ঘটে, তখন কোষের ক্রোমোজোম সংখ্যার সে অবস্থাকে হ্যাপ্লয়েড বলে। যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে, তখন সে অবস্থাকে ডিপ্লয়েড বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ দু ধরনের হয়। একটি হচ্ছে স্ত্রী জনন কোষ বা স্ত্রী জনন মাতৃকোষ এবং পুং জনন মাতৃকোষ। তাহলে প্রথমে আমরা কি অবস্থা দেখতে পাচ্ছি? এখানে 2n বা ডিপ্লয়েড অবস্থা দেখতে পাচ্ছি। তাহলে আমরা জেনেছিলাম কি, যদি এ অবস্থায় তারা মিলিত হয়, তখন এখানে কি হবে? যে জাইগোট সৃষ্টি হবে, সেখানে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যাবে? এখানে 2n মিলে এখানে হয়ে যাবে 4n। তাহলে কি হয়ে যাবে? মাতৃকোষের সাথে মিল থাকবে না। সেজন্য এখানে কি হচ্ছে? এখানে প্রথমে দুটি জনন মাতৃকোষে কি হচ্ছে? মিওসিস বিভাজনের মাধ্যমে কি হয়ে যাচ্ছে? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিপ্লয়েড অবস্থা থেকে হ্যাপ্লয়েড অবস্থায় পরিণত হচ্ছে। তাহলে এখানে দুটি জনন কোষ সৃষ্টি হচ্ছে এবং এই দুটি জনন কোষের মিলনের ফলে যে জাইগোটের সৃষ্টি হচ্ছে, সেটিতে কি হচ্ছে? ক্রোমোজোম সংখ্যা জনন মাতৃকোষের সমান হচ্ছে, অর্থাৎ 2n মিল থাকছে। সুতরাং মিওসিস কোষ বিভাজন হয় বলেই প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকতে পারে। এখন আমরা দেখব মিওসিসের বৈশিষ্ট্য। 1. ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ ও হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস ঘটে। তাহলে আমরা দেখেছি
ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে কি হয়েছে? মিওসিস বিভাজন হয়েছে। এ ধরনের কোষ বিভাজনে একটি কোষ থেকে 4টি কোষের সৃষ্টি হয়, সেটা আমরা দেখব একটু পরে। 3, ক্রোমোজোম একবার বিভক্ত হয় এবং নিউক্লিয়াস দুবার বিভক্ত হয়। সৃষ্ট 4টি কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা মাতৃনিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। তাহলে মিওসিস কোথায় ঘটে? মিওসিস কোষ বিভাজন প্রধানত জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণীদেহে শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে। এবার আমরা জানব মিওসিস কোষ বিভাজন সম্পর্কে। মিওসিস কোষ বিভাজনের সময় একটি জনন মাতৃকোষ পরপর 2 ধাপে বিভাজিত হয়। প্রথম বিভাজনকে মিওসিস 1 এবং দ্বিতীয় বিভাজনকে মিওসিস 2 বলা হয়। প্রথম বিভাজনের সময় সৃষ্ট 2টি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। তাহলে এখানে দেখো জনন মাতৃকোষে কি আছে? ক্রোমোজোম সংখ্যা কি আছে? 2n আছে না? এরপরে প্রথম বিভাজনে কি হচ্ছে? ক্রোমোজোম সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। 2n থেকে এই যে নতুন দুটা সৃষ্ট কোষে কি হচ্ছে? ক্রোমোজোম সংখ্যা কমে কি হয়ে যাচ্ছে? হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে। অর্থাৎ 2n থেকে কি হয়ে যাচ্ছে? কমে n এবং n হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এটাকে কি বলে? এটাকে বলে হ্রাসমূলক বিভাজন। তাহলে ক্রোমোজোমের প্রথম বিভাজনে কি ধরনের বিভাজন হয়? হ্রাসমূলক বিভাজন হয়। তাহলে এখানে কি বলতে যাচ্ছে? প্রথম বিভাজনের সময় সৃষ্ট 2টি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়, সেটা আমরা দেখলাম। দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিভাজনের অনুরূপ। অর্থাৎ প্রথম বিভাজনে উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়ে 2টি অপত্য কোষের সৃষ্টি করে। তাহলে এখানে দেখো আবার মিওসিস 2 অর্থাৎ দ্বিতীয় বিভাজনে কি হচ্ছে? এটাকে যদি আবার আমরা মাতৃকোষ ধরি, এটা থেকে বিভাজিত হয়ে আবার 2টি করে কয়টি অপত্য কোষের সৃষ্টি হচ্ছে? 4টি অপত্য কোষের সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা কিন্তু একই আছে। এখানেও আছে কি n সংখ্যক, এখানেও আছে কি n সংখ্যক। সেজন্য দ্বিতীয় বিভাজনটিকে বলা হচ্ছে সম বিভাজন। এক্ষেত্রে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়। অর্থাৎ এখানে এটাকে মাতৃকোষ ধরলে অপত্য কোষগুলোতে কি আছে? ক্রোমোজোম সংখ্যা n এবং n মিল আছে না এখানে? হ্যাঁ, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয়। ফলে একটি জনন মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। তাহলে এটাকে যদি আমরা প্রথম যে জনন মাতৃকোষ আছে সেটা থেকে কি হচ্ছে? শেষে গিয়ে 4টি অপত্য কোষের সৃষ্টি হচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর আমরা দেখব পাঠ 7 থেকে 9 বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ এর ভূমিকা। মা ও বাবার কিছু কিছু বৈশিষ্ট্য সন্তান সন্ততি পেয়েই থাকে। মাতা পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। তাহলে এটা আমরা এখানে বংশগতির সংজ্ঞাটা পেলাম। তাহলে আমরা কি বলবো বংশগতির সংজ্ঞায়? মাতা পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। আর সন্তানরা পিতামাতার যেসব বৈশিষ্ট্য পায় সেগুলোকে বলে বংশগত বৈশিষ্ট্য। বংশগতি সম্বন্ধে একসময় মানুষের ধারণা ছিল কাল্পনিক। পরবর্তীতে বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন কিভাবে
পিতামাতার বৈশিষ্ট্য তার সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে প্রথম যিনি বংশগতির ধারা সম্বন্ধে সঠিক ধারণা দেন তার নাম গ্রেগর জোহান মেন্ডেল। এখানে আমরা ছবিতে তাকে দেখতে পাচ্ছি। উনি হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল। বর্তমানে বংশগতি সম্বন্ধে আধুনিক যে তত্ত্ব প্রচলিত আছে তা মেন্ডেলের আবিষ্কার তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য মেন্ডেলকে জিন তত্ত্বের জনক বলা হয়। নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে তাদের ক্রোমোজোম বলে। তাহলে আমরা নিউক্লিয়াসে ক্রোমোজোম দেখেছিলাম এবং কি সেটা আমরা এখন বলতে পারব। ক্রোমোজোমের গঠন ও আকার সম্বন্ধে আমরা যে ধারণা পাই তা প্রধানত মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে সৃষ্ট ক্রোমোজোম থেকে পাই। সেখানে আমরা কি দেখেছিলাম? প্রতিটি ক্রোমোজোমের প্রধান দুটি অংশ থাকে, একটি হচ্ছে ক্রোমাটিড ও আরেকটি হচ্ছে সেন্ট্রোমিয়ার। মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ধাপে প্রত্যেকটা ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হওয়ার পর যে দুটি সমান আকৃতির সুতার মতো অংশ গঠন করে তাদের প্রত্যেকটিকে ক্রোমাটিড বলে। ক্রোমাটিড দুটি যে নির্দিষ্ট স্থানে পরস্পর যুক্ত থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে, সেগুলো আমরা দেখেছি। কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়। এরপর আমরা জানব নিউক্লিক অ্যাসিড সম্পর্কে। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, যথা ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড। ক্রোমোজোমের প্রধান উপাদান ডিএনএ। বংশগতি ধারা পরিবহনে ক্রোমোজোমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ ও আরএনএ এর গুরুত্ব অপরিসীম। সাধারণত ক্রোমোজোমের ডিএনএ অণুগুলোই জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং জীবদেহের বৈশিষ্ট্যগুলো পুরুষানুক্রমে বহন করে। তাই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর অংশকে জিন নামে অভিহিত করা হয়। সুতরাং আমরা ডিএনএ সম্পর্কে কি বলতে পারি? ডিএনএ হলো ক্রোমোজোমে অবস্থিত জিনের রাসায়নিক রূপ। যেসব জীবে ডিএনএ থাকে না, কেবল আরএনএ থাকে, সেক্ষেত্রে আরএনএ জিন হিসেবে কাজ করে। যেমন তামাক গাছের মোজাইক ভাইরাস। জীবের এক একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন কাজ করে, আবার কোনো কোনো ক্ষেত্রে একটি মাত্র জিন বেশ কয়েকটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। যেমন মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার রং ইত্যাদি সবই জিন কর্তৃক নিয়ন্ত্রিত হয়। মানুষের মতো অন্যান্য প্রাণী ও উদ্ভিদের বৈশিষ্ট্যগুলোও তাদের ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে কি হয়? পূর্বপুরুষের সাথে যে চোখের রং, চুলের প্রকৃতি, শরীরের গঠন অর্থাৎ লম্বায় মিল থাকা, চামড়া রঙের মধ্যে মিল থাকা, চেহারার গঠনের মধ্যে মিল থাকা, এগুলো কি হয়? সবই জিন কর্তৃক নিয়ন্ত্রিত হয়। ক্রোমোজোম জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য বাহক হিসেবে কাজ করে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। মিওসিস কোষ বিভাজনের দ্বারা বংশগতির এ ধারা অব্যাহত থাকে। ক্রোমোজোম বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য কোষ বিভাজনের সময় জিনকে সরাসরি মাতাপিতা থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায়। এ কারণে ক্রোমোজোমকে বংশগতির
ভৌত ভিত্তি বলা হয়। এটা অনেক সময় পরীক্ষায় আসে, ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন? তখন আমরা কি লিখব? ক্রোমোজোম বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য কোষ বিভাজনের সময় জিনকে সরাসরি মাতাপিতা থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায়। এ কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। সুতরাং এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে বংশগতির ধারা অব্যাহত থাকে এবং ক্রোমোজোমের সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে বংশানুক্রমে প্রতিটি প্রজাতির স্বকীয়তা রক্ষিত হয়। তাহলে আশা করছি সবাই আজকের ক্লাসটি ভালোভাবে খেয়াল করেছ। তাহলে তোমরা এগুলো আবার বাসায় ভালোভাবে রিডিং পড়বে এবং বোঝার চেষ্টা করবে। তাহলে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে। আজকের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।